ছেচল্লিশতম বিসিএস প্রিলির শেষ মুহূর্তে এবং পরীক্ষার হলে করণীয় শীর্ষক আজকের আমাদের সর্বশেষ ওয়েবিনারে তোমাদের সবাইকে স্বাগতম। আমি চেষ্টা করব পুরো সেশনটা আধা ঘন্টার মধ্যে শেষ করার জন্য, যেহেতু এখন শেষ সময়, তোমাদের প্রতিটি মুহূর্তই মূল্যবান। আমার যেটা মনে হয় যে তোমরা যদি পুরো সেশনটা মনোযোগ দিয়ে যদি শুনো, তাহলে তোমার পরীক্ষার হলে তুমি 1 থেকে 2 নম্বরের একটা পার্থক্য হইলেও হবে। একটা ব্যাপার মনে রাখবা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য একটা মানুষ শুধু বিষয়ভিত্তিক জ্ঞান দিয়ে ভালো করে না। তার বিষয়ভিত্তিক জ্ঞান হচ্ছে 50%, আর এক্সাম স্ট্র্যাটেজি হচ্ছে 50%। এখন কেউ বিষয়ভিত্তিক অনেক ভালো পারে, কিন্তু এক্সামের স্ট্র্যাটেজি প্রপার নাই, তার ঠিক নাই। তাহলে দেখা যাবে অনেক পড়াশোনা করে কিন্তু পরীক্ষা ভালো করে না। আমাদের এরকম আমরা অনেক ফ্রেন্ডকে চিনি, যে যারা হয়তো অনেক পড়াশোনা করতেছে বাট এক্সামে সে কাঙ্ক্ষিত রেজাল্টটা পাচ্ছে না, কারণ হচ্ছে ওর স্ট্র্যাটেজি কিছুটা ভুল আছে। তো এখন তোমাদের জন্য আমার সাজেশন থাকবে, যেহেতু আর একটা দিন পর পরীক্ষা, তোমরা নতুন কিচ্ছু পড়ার তোমার দরকার নাই। এতদিন যা পড়ছো সেটাই তুমি রিভিশন দিবা। তো কালকে তো একদিন আছে, কালকে শেষ দিন, তুমি কি রিভিশন দিবা? আমার মনে হয় কালকে শেষ দিন, তুমি একটা দিন তুমি ঠান্ডা মাথায় শুধু জিকেটা রিভিশন দিয়ে ফেলতে পারো। কি রিভিশন দিবে? তুমি শুধু চোখ বুলে নিবা, যে এখানে যা যা পড়ছিলে এতদিন শুধু একটু চোখ বুলেলা। তোমার ব্রেনের মধ্যে একটা ভিজুয়াল মেমোরি ক্রিয়েট করলে একটা ম্যাপের মতো ক্রিয়েট হয়ে যাবে, যে কোন পাতা কি লেখা আছে, কোনটা কি পড়ছে, একটা ছবির মতো একটা জিনিস ক্রিয়েট হবে। সেটা তুমি একটু চোখ বুলে যাবা। আন্তর্জাতিক থেকে তুমি আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, এই পার্টটুকু একটু চোখ বুলাইতে পারো। পরিবেশ ও কূটনীতি, এশিয়া এবং ইউরোপ মহাদেশ থেকে শুধু এই দুটো তুমি জাস্ট একটু চোখ বুলাবা। এতদিন যা পড়ছো একটু চোখ বুলেলা, মাথার মধ্যে একটা তোমার ইমেজ যাতে ক্রিয়েট হয়। আর বাংলাদেশ বিষয়াবলী থেকে তুমি সংবিধান, কৃষি, শিল্প, সংবিধান অনুচ্ছেদগুলো বিশেষ করে, যে কোন অনুচ্ছেদ কত নম্বর অনুচ্ছেদে কি বলছে, কৃষি, শিল্প, তারপরে জনসংখ্যা, জাতিগোষ্ঠী, অর্থনীতি এবং 47 থেকে 71-এর যে তোমার মহামূল্যবান ইতিহাসটা, তুমি একটু জাস্ট এতদিন যা পড়তো এটা একটু তুমি চোখ বলে নিলা। এই শুধু আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়াবলী কালকের দিন, এই দুটো তুমি সাবজেক্ট শুধু রিভিশন দিবে, অন্য কিছু কালকের দিন তোমার ধরার দরকার নাই। আর সাম্প্রতিক নিয়ে যারা হচ্ছে যে চিন্তা ভাবনা করতেছো, সাম্প্রতিক থেকে তুমি শুধু এতদিন অনেক কিছু পড়ছো, শুধু ডেটাগুলো রিভিশন দিতে পারো। অর্থনৈতিক সমীক্ষা 2023, বাজেট 2023-24, জনশুমারির চূড়ান্ত রিপোর্ট। তোমরা জানো যে জনশুমারি 2022 চূড়ান্ত একটা রিপোর্ট আসছে। আমি কয়েকদিন আগে ইউটিউবে একটা ভিডিও দিছি। আর রিসেন্ট ভিউ ওইটা যদি কেউ কিনে থাকো, তো এটা তুমি একটু চোখ বুলে রাখতে পারো। জাস্ট একটু চোখ বুলে এখানের মধ্যে কি কি বলছে, এখানে নতুন কোনো ডাটা দিছে কিনা, এগুলো এতদিন তুমি পড়ে আসছো, এগুলো চোখ বুলে। রিসেন্ট ভিউ যদি আগে না কিনে থাকো, একদিনের জন্য রিসেন্ট ভিউ কিনা তোমার কোনো প্রয়োজন নাই। কেউ কেউ আমাকে বলে যে ভাইয়া এগুলো থেকে তো গত প্রিলিতে তো আসে নাই। তো আসে না তো কি হয়েছে, কি তুমি তো প্রস্তুতি নিয়ে যাইতে হবে। আমরা তো জানবো না যে পরীক্ষা কি আসবে, কিন্তু আমরা এরকম নির্দিষ্ট কিছু টপিক আমরা সবসময় পড়ে যাই, যেখান থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি বাট কনফার্ম না। তাহলে আমরা মোটামুটি কালকের দিনের জন্য প্ল্যানটা বললাম। কালকের দিন তুমি শুধুমাত্র আন্তর্জাতিক এই টপিকগুলো শুধু চোখ বুলাবা, বাংলাদেশ বিষয়গুলো এগুলো চোখ বুলাবা, মাথার মধ্যে যাতে একটা তোমার ভিজুয়াল একটা মেমোরি ক্রিয়েট হয়। আর সাম্প্রতিক থেকে এই ডেটাগুলো শুধুমাত্র, আর কিছু পড়ার কোনো দরকার নাই। এখন হচ্ছে কালকে পরীক্ষার আগের রাত। একটা ব্যাপার মনে রাখবা, তুমি ভাই সারা বছর তুমি পড়াশোনা করছো বা পড়াশোনা করো নাই, আর সারা বছর পড়াশোনা যদি না করে থাকো, তাহলে তুমি এক রাতে পড়ে তুমি কি করতে পারবা? আর সারা বছর যদি পড়ে থাকো, তাহলে পরীক্ষার আগের পড়ার তোমার দরকার কি? তার মানে তুমি সারা বছর পড়াশোনা করো আর না করো, পরীক্ষার আগের রাত্রিতে তোমার এত টেনশন নেওয়ার দরকার নাই তোমার। তুমি এত বই পুস্তক নিয়ে বসে থাকার কোনো দরকার নাই, এটা তোমার একদম বেহুদা। তোমার মধ্যে একটা টেনশন বাড়াই দিবে। পরীক্ষার আগের রাতে তুমি কুল থাকবা, এত বই পুস্তক নিয়ে পড়াশোনা করার কোনো দরকার নেই, এগুলো করার কোনো প্রয়োজন নেই। তুমি যেটা করবা, ঠিক রাত 11টায় বা তারও আগে তুমি ঘুম যাবা, তুমি রাত 10টা বা 11টার দিকে তুমি শুয়ে পড়বা। এখন অনেকের প্রচন্ড টেনশনে অনেকের ঘুম আসবে না। ঘুম না আসুক, তুই সুন্দর করে লাইটটা অফ করে, শয়তানে তোমাকে বারবার বুঝাবে, শয়তান বলবে তুই আরেকটু পর বেটা, তুই পারবি পারবি, তোর দ্বারা হবে, তুই তো ভুলে গেছিস এখন। শয়তান তোমাকে হঠাৎ করে বলবে এই শুন শুন, তুই তো সমীক্ষা ভুলে গেছিস, একটু পর। এইগুলো শয়তানের কাজ এগুলা। এই তুই জনশুমারি ভুলে গেছিস, আবার একটু পর। এই তুই তো সংবিধান ভুলে গেছিস, আবার একটু পর। এগুলো শয়তানের কাজ, কারণ শয়তান চাইবে না তুমি কখনো ভালো কিছু করতে পারো, এটা শয়তান কোনোভাবে চায় না। শয়তান তোমাকে শুধুমাত্র গুতাবে, এতদিন গুতাইছে ঘুমানোর জন্য, আর এখন গুতাবে তুমি যাতে পরীক্ষার আগে যাতে না ঘুমাও। যখনই মনে আসবে যে আমি এখন না ঘুমায় পড়তে বসবো পরীক্ষার আগের রাত্রি, ভাববে এটা শয়তানের একটা কাজ, এই পথে যাওয়া যাবে না। তুমি রাত 10টা 11টায় বিছনায় গিয়ে তুমি ঘুমা যাবা। পরীক্ষার আগের রাত্রিতে ফ্রেশ একটা ঘুম তোমার 5 থেকে 6 নম্বর তোমাকে অন্যদের থেকে আগায় দিবে। সুতরাং ঘুম না আসলে তুমি অবশ্যই ঘুমাতে চলে যাবা, শয়তানের ফাঁদে কোনোভাবে পা দেয়া যাবে না।
একটা ব্যাপার মনে রাখবা, এই পরীক্ষা দুই একদিন আগের পড়া দিয়ে আমরা পাশ করি না, আমরা পাশ করি যে এতদিন যে আমরা পড়াশোনাটা করলাম, এর ফলে আমাদের ব্রেইনে একটা রেসিডুয়াল নলেজ ক্রিয়েট হয়েছে, রেসিডুয়াল মেমোরি ক্রিয়েট হয়েছে, যে জিনিসটা আমরা চাইলেও ভুলবো না। ওইটা দিয়ে মানুষ পরীক্ষা পাশ করে। তুমি এই গত দুই একদিনের মধ্যে যা যা পড়ছো এগুলো দিয়ে পরীক্ষা পাশ হবে না, পাশ হবে তুমি যাহা যাহা তুমি চেষ্টা করলেও ভুলতে পারবা না, সেই জিনিসগুলো দিয়ে তোমার পাশ হবে। তাহলে এত টেনশনের কোনো দরকার নেই। তো এক্সামের আগে রাত তুমি যদি বেশি পড়ো, উল্টো এক্সাম খারাপ হওয়ার একটা চান্স আছে। তাহলে তুমি পরীক্ষার দিন আগের রাতে তুমি মানে কালকে তুমি মোটামুটি রাত 10টা 11টার দিকে তুমি ঘুমা যাবা, শুয়ে পড়বা, কোনো পড়াশোনা করা যাবে না। আসো পরীক্ষার দিন সকালে। এখন এমনিতেই গরম, গরম এমনিতে মানুষের মাথা মুথা মানুষ ঘুরাইতেছে। এখন অনেকে যে ভুলটা করবে তারা হচ্ছে পরীক্ষার দিন সকালবেলা নাস্তা টাস্তা ঠিক মতো করে না, একদম খালি পেটে পরীক্ষা হলে চলে যায়। এটা খুব একটা ভালো হবে না, কারণ গরমের দিনে এমনিতে মানুষের অবস্থা খুবই খারাপ। আমি তোমাকে বলবো পরীক্ষার দিন সকালে তুমি অবশ্যই তুমি যা যা খাও, তুমি একদম ঠান্ডা মাথায় ভালোভাবে তুমি নাস্তা টাস্তা করে তুমি এক্সাম হলের উদ্দেশ্যে বের হবা। মাস্ট তুমি নাস্তা খাবা। তাহলে তুমি নাস্তা টাস্তা খাই ফেললা, খাই ফেলে তুমি সুন্দর করে এবার তুমি যদি মনে হয় পরীক্ষা দিন সকালবেলা আমি কিছু জিনিস পড়তে যাচ্ছি, তুমি এতদিন যে বিভিন্ন ডেটা ম্যাটা পড়ছো এগুলো একটু যোগ বলে রাখতে পারো, কারণ ডেটাগুলো সাধারণত আমরা ভুলে যাই অনেকের। পিটিওতে যারা পড়ছো আমি বলছিলাম তোমরা একটা ডাটা খাতা বানাবা, তো যাদের ডাটা খাতা আছে সেখান থেকে তুমি ডাটাগুলো পড়তে পারো। যাদের ডাটা খাতা নাই তুমি কিছু পড়ার দরকার নাই, তুমি সমীক্ষা নিরীক্ষা টুকটাক ডাটা যেগুলো এতদিন পড়ছো ওগুলো একটু যোগ বলাতে পারো। আর কিছু পড়ার দরকার নাই, পরীক্ষা দিন সকালবেলা তুমি পড়ে উল্টে ফেলতে পারবে না, জাস্ট ডাটাগুলো একটু দেখে গেলা। অনেকের নাহলে আবার মন ভালো লাগে না, পরীক্ষা দিন সকালবেলা যদি কিছু না পড়ি ওর ভালো লাগে না, আবার একটু ডাটাগুলো একটু তুমি উল্টালে পাল্টালে 10-15 মিনিট এতটুকুই, এর বেশি করার কোনো দরকার নাই। বাসা থেকে তুমি এমনভাবে বের হবা যাতে সকাল 9টার পূর্বেই এক্সাম হলে পৌঁছাতে পারবা। একজন আমাকে বলছিল ভাই আমার বাসা সাভার এবং ওর সিট পড়ছে সদরঘাট। আমি বললাম তুমি তাড়াতাড়ি তুমি একদম 6:30টায় তুমি বাস উঠে যাবা, যাতে করে তুমি অন্তত পরীক্ষার আধা ঘন্টা আগে এক্সাম হলে পৌঁছাতে পারো। তো যাদের তোমার বাসা থেকে তোমার সিট অনেক দূরে পড়ছে তুমি অবশ্যই আগেভাগে তুমি বের হবা। প্রতি বছর দেখা যায় যে পরীক্ষা হলে হলে ঠিকঠাক পৌঁছাতে পারে না অনেকে, এবং অনেকে খুব তাড়াহুড়া করে। এটা যাতে তোমার কোনোভাবে না হয়, তুমি বাসা থেকে সকাল সকাল বেরো যাবা, প্রয়োজনে তুমি হলের সামনে গিয়ে ওখানে লোকজনের সাথে একটু কথাবার্তা বললা বা ওখানে একটু রেস্ট টেস্ট নিলা তুমি, হ্যাঁ? এবং তুমি আর্লিতে বাসা থেকে বের হয়ে যাবে, দ্রুত বেশি হলে তুমি সকাল 7টার আগে তুমি বের হয়ে যাবে প্রয়োজনে। আরেকটা জিনিস, এখন আর তোমার পরীক্ষার হলে গিয়ে রুম নাম্বার দেখার কোনো দরকার নাই। তুমি আজকে আমার ওয়েবিনারটা শেষে তুমি একটু রুম নাম্বারটা দেখে ফেলে তুমি bpsc.gov.bd এই ওয়েবসাইটে গেলে ওখানে তোমার কক্ষ নাম্বার তুমি সার্চ দিতে পারবা। রেজিস্ট্রেশন নাম্বারটা বসাইলে তোমার কোন সেন্টার তো তুমি সেটা অলরেডি বের করে ফেলছো, ইনফ্যাক্ট তুমি এখন কক্ষ নাম্বারটাও বের করে ফেলতে পারবা। তাহলে তুমি আজকে আমার ওয়েবিনারটা শেষে তুমি bpsc.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা ব্যবহার করে তুমি কত নম্বর রুমে পড়ছো সেই রুম নাম্বারটা তুমি বের করে ফেলবা। তাহলে এখন থেকে তুমি টেনশন ফ্রি যে আমার রুম নাম্বার কত আমি জানি। এখন আসো তুমি পরীক্ষার হলে যাওয়ার জন্য তুমি কি কি নিয়ে বের হবা, এটা অনেকের কোশ্চেন। তুমি অ্যাডমিট কার্ডটা নিয়ে, শুধু অ্যাডমিট কার্ডটা নিবা তুমি, অন্য কোনো ডকুমেন্টের কোনো প্রয়োজন নাই। এখন আসো এনআইডি, অনেকে বললে বলে যে ভাই আমার এনআইডি নাই, না থাকলে কোনো সমস্যা নাই। এনআরডি যদি থাকে তুমি সাথে নিতে পারো, এনআরডি কিন্তু এটা বাধ্যতামূলক না যে নিতেই হবে এটা। মাঝে মধ্যে কোনো কোনো সেন্টারে কোনো কোনো পরীক্ষার্থীকে যদি সন্দেহ লাগে এক্সামিনারের যে ওর চেহারার সাথে তো মিল নাই, সেক্ষেত্রে এনআরডিটা চাইতে পারে। এটা মাস্ট না, এটা থাকতে হবে এরকম কোনো কথা না, এটা প্রয়োজনে। তো যদি তোমার না থাকে তাহলে এটা নেওয়ার দরকার নেই, থাকলে তুমি সাথে করে নিতে পারো তুমি। বা তোমার যদি এনআরডি নাই যদি থাকে তুমি অন্য কোনো তুমি হয়তো ছবিযুক্ত যে কোনো একটা ডকুমেন্ট তুমি সাথে রাখতে পারো, এটা এটা বাধ্যতামূলক না, থাকলে নিবা না থাকলে কিছু করার নেই। কলম কি নিবা? কলম হচ্ছে আমরা নর্মালি আমরা লেখাজোখার জন্য আমরা 0.5 নিবের কলম ইউজ করি, যে চিকন যে কলমগুলো 0.5 নিব। গোল্লা ভরাটের জন্য, দ্রুত গোল্লা ভরাটের জন্য তুমি 0.7 মিলিমিটার নিবের কলম নিবা। এগুলো দিয়ে খুব দ্রুত এক টান দিলে গোল্লা ভরাট হয়ে যায়। জেল পেন না, জেল 0.7 মিলিমিটার নিবের কলমগুলা বল পয়েন্ট কলম ব্যবহার করবা। তুমি 3টা কলম নিলে ভালো, দুটো তোমার জন্য আর একটা তোমার পাশে যদি কারো আম, কলম শেষ হয়ে যায় ওরা একটা দিতে পারবা। সাধারণত তোমার পাশের জনের কলম শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো এই জন্য হেল্প করার জন্য একটা সাথে রাখতে পারো আর কি। পেন্সিল রাখতে পারো একটা বা দুইটা, সেটা হচ্ছে ওই যে ম্যাথ গুলা তুমি করার জন্য, হ্যাঁ। একটা ইরেজার রাখতে পারো যাতে করে তুমি মুছে ফেলতে পারো। তাহলে অ্যাডমিট কার্ড, কলম, পেন্সিল এবং ইরেজার, এর বাইরে কোনো কিছু নেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো কিছুর সাথে তুমি নিবাও না। যদি তোমার কানে যদি কোনো হিয়ারিং এইড থাকে, মনে রাখবা তোমাকে অবশ্যই ফিজিশিয়ানের মানে ডক্টরের প্রেসক্রিপশন যাতে সাথে থাকে, যে যাতে করে এক্সামিনার যদি জিজ্ঞেস করে যে তোমার কানে তোমার কি হিয়ারিং এইড, এটা কি, এটা তো এটা কি প্রেসক্রিপশন কই, প্রেসক্রিপশন যদি তুমি দেখাইতে পারো। ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কোনো হিয়ারিং এইড তোমাকে এখানে অ্যালাউ করবে না।
আর তোমার গেটে তোমাকে চেক করতে পারো, সুতরাং বাসা থেকে বের হওয়ার সময় তুমি কানগুলা খোলা রাখ, হিজাব যারা পরো তুমি কানগুলো একটা খোলা রাখবা, নাহলে ওখানে আবার তোমার হিজাব খোলা, আবার ক্লিপ খোলা, অনেক ঝামেলা। তুমি বাসা থেকে বের হওয়ার সময় কানগুলো একটা খোলা রাখবা, যাতে করে ওখানে কোনো ঝামেলায় পড়তে না হয়। তুমি 0.7 মিলিমিটার নিবে, বাজার অনেক রকম কলম পাওয়া যায়, আইটিন, স্মুদি, অনেক কলম পাওয়া যায়, এরকম ম্যাটাডোর আইটিন, এগুলো আমি তোমার এগুলো অনেকবার ব্যবহার করছি। তোমরা এতে ছাড়াও বাজারে অনেক রকম তোমার 0.7 মিলিমিটার নিবের কলম থাকতে পারে, তুমি একটু খোঁজ খবর নিয়ে এই কলমগুলো তুমি একটু সংগ্রহ করে নিতে পারো, তুমি যেগুলো গায়ের মধ্যে লেখা আছে যে 0.7, 0.5 মিলিমিটার, হ্যাঁ, একটু মোটা কলমগুলো ইউজ করবা। এখানে আমি আইটিন দেখাচ্ছি ম্যাটাডোরের, এগুলো খুব মানে অ্যাভেলেবেল, মোটামুটি অন্য কোনো কলম পালে সেটা তুমি নিতে পারো। ওর সাথে কিছু টাকা নিতে হবে, নাহলে আবার তুমি গাড়ি ভাড়া করতে গিয়ে দিবা, আর বা কি বাবার কিছু টাকাও পকেটে রাখতে পারো, যদি তোমার এখানের মধ্যে পার্স বা মানি ব্যাগ সাথে নিয়ে তোমাকে ঢুকতে নাও দিতে পারে। তো পার্স যেহেতু নিতে দিচ্ছে না, তুমি কিছু ভাঙতে টাকা পকেটে রাখতে পারো। আর কিছু লোকজন হলের সামনে যে পড়াশোনা করতেছে, ভাই হলের সামনে কিসের পড়াশোনা, এখানে তুমি সারা বছর যা পড়ছো, এখন কি হলের সামনে আধা ঘন্টা পরে উড়ে ফেলতে পারবা? হলের সামনে পড়াশোনা করলে তোমার বরং বেশি টেনশন লাগবে। যত বেশি পড়বো হলের সামনে, তত মনে হবে যেন কিচ্ছু পড়ে নাই। যত পড়তে যাবে মনে হবে কিচ্ছু পড়ে নাই, তোমার আরো বেশি টেনশন লাগবে, আরো বেশি নার্ভাস হয়ে যাবে তুমি। কোনো প্রয়োজন নাই, হলের সামনে পড়াশোনা করার দরকার নাই তুমি, হ্যাঁ। আর তুমি হলে ঢোকার আগে তুমি একটু চকলেট জাতীয় কিছু একটা খাইতে পারো, তুমি জুস খাইতে পারো, হ্যাঁ। তারপরে তুমি একটু ভালো করে পানি টানি খাইতে পারো। তো পানি খাওয়ার একটা সমস্যা হচ্ছে, তোমার আবার ওইখানে প্রস্রাব ধরবে, তো তুমি একটা প্রস্রাব করে তারপরে তুমি হলে ঢুকতে পারো। মানে তোমার কোনো অসতর্কতার কারণে বা শারীরিক অনেক বিষয়তে আমাদের আসলে হাতে থাকে না, তাহলে তুমি 2 বছর এত তুমি পরিশ্রম করলা, এখন পরীক্ষার হলে হঠাৎ করে তোমার মাথা ঘুরাইলো, তোর 100 জনের মধ্যে হয়তো একজন বা দুজন এরকম হবে, সেটা তোমার ক্ষেত্রে যাতে না হয়। পরীক্ষার হলে যাতে মাথা মতো না ঘুরাই, এবং গ্লুকোজের অভাবে যাতে তোমার ব্রেইন কাজ করতেছে না, এই জিনিসটা যাতে তোমার না হয়, তুমি কিছু একটা খায়া পরীক্ষার হলে হলে তুমি ঢুকতে পারো। ভালো করে পানি টানি খায়া পরীক্ষার হলে ঢুকো তুমি। আধা ঘন্টা আগে তোমাকে অবশ্যই তোমার হলে ঢুকে বসে যাবা। বসে গিয়ে তুমি দেখো যে তোমার টেবিল টেবিল ঠিক আছে কিনা, টেবিল লড়তেছে কিনা, অনেকে টেবিল লড়বে আবার, ঠিক না থাকলে তুমি ঠিকঠাক করে তুমি ঠিক মতো বসে যাও। ওখানে তোমাকে এত বেশি তোমার সামাজিক হইতে হবে না, তুমি হলে ঢুকে তুমি সিটে বসে বসে তুমি চুপচাপ তুমি বসে থাকবা। এখন আছে বসে বসে তুমি কি কাজ করবা? বসে আশেপাশে লোকজন জিজ্ঞেস করবা যে ভাইয়া আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, কোন সাবজেক্ট, আপনি তো ভাইয়া ম্যাথে পড়ছেন, আমাকে ম্যাথগুলো দেখায়েন। এই যে দোস্তগিরি করার কোনো দরকার নাই। ওখানে গিয়ে তুমি বোবা হয়ে যাবে একদম, তুমি কোনো কথাবার্তায় তুমি জানো না, তোমার একদম তুমি বোবা, তুমি কিচ্ছু জানো না, তুমি চুপ করে বসে থাকবা, কারোর সাথে কোনো কথাবার্তা তুমি বলবা না। এখন যে কথাগুলো বলবো এটা তোমার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন। তো চলো আমরা মোস্ট ইম্পর্টেন্ট আমরা কি কি পাচ্ছি। তুমি গত 1 বছর বা 2 বছর বা 3 বছর অনেকে পড়াশোনা করছো, এই প্রসেসটার ফল নির্ভর করবে তুমি এক্সাম হলে 2 ঘন্টা কতটা চাপ মুক্ত এক্সাম দিতে পারতেছো তার উপরে। তুমি অনেক পড়াশোনা করছো, তুমি অনেক কিছু পারো, কিন্তু তুমি অনেক প্রেশার নিয়ে ফেলছো। তো বেশি প্রেশার যদি নিতে যাও, তোমার এরকম একটা অবস্থা তোমার হইতে পারে। এখানের মধ্যে একটা টিম, ওদের দেশে খেলা হচ্ছিল, তো ওরা অনেক ভালো খেলতেছে, ওরা অনেক ভালো পারে, ওদের টার্গেট ওরা চ্যাম্পিয়ন হবে, কিন্তু ওরা বেশি প্রেশার নিয়ে ফেলছে, প্রেশার নিয়ে ফেলার কারণে ওরা 10 মিনিটে 7 গোল খেয়ে ফেলছে। তো তুমি যদি প্রেশার নাও তাহলে এরকম ব্যাপার তোমার মধ্যে হইতে পারে। আর যদি প্রেশার ছাড়া যদি তুমি খেলতে পারো, তাহলে কিন্তু তুমি এরকম বিশ্বকাপে তুমি জিততে পারো। তো তোমার কোনো প্রকার প্রেশার নেওয়া যাবে না, একদম রিল্যাক্স মোডে থাকবা, কুল মোডে থাকবা। এখন কুল মোডে কেমন হবা তুমি, এটা তো একটা আশ্চর্যজনক ব্যাপার, যে অটোমেটিক টেনশন আসতেছে, তুমি কুল কিভাবে হবা? দেখো আমার এখানে ছবিটা খেয়াল করো, তুমি এই ছবির সাথে সাথে যখন ব্রেথ ইন বলবে, তোমার সাথে সাথে ব্রেথ ইন করো, 10 সেকেন্ড ইন করলা, 10 সেকেন্ড তুমি আউট করো। ব্রেথ ইন 10 সেকেন্ড, ব্রেথ আউট 10 সেকেন্ড, হ্যাঁ, এটা করতে পারো। অথবা দেখো এখানে কি বলছে, শ্বাস নাও, ধরে রাখো, আবার শ্বাস ছাড়ো, আবার ধরে রাখো। এটা বলো 4-4 টেকনিক। তুমি 4 সেকেন্ড শ্বাস নিলা, শ্বাসটা ধরে রাখো, শ্বাস ছাড়ো, আবার শ্বাসটা ধরে রাখো। আশা করি বুঝতে পারছো, এই ছবির সাথে একবার প্র্যাকটিস করে ফেলো। তাহলে কি করছো এখানের মধ্যে, 4 সেকেন্ড শ্বাস নিছো, 4 সেকেন্ড ধরে রাখছো, 4 সেকেন্ড শ্বাসটা ছাড়ছো, 4 সেকেন্ড হোল্ড করছো, নাও নাই ছাড়াও নাই, 4-4-4-4। 4 সেকেন্ড শ্বাস নিবা, ধরে রাখবা, ছাড়বা, ধরে রাখবা। এটা তুমি পরীক্ষার হলে বসে বসে 10 সেকেন্ড, 10 মিনিট 15 মিনিট প্র্যাকটিস করবে, দেখবা অটোমেটিক
তোমার ব্রেনটা কুল হয়ে যাবে, তোমার টেনশন অটোমেটিক কিছুটা কমে আসবে, তোমার স্ট্রেস এংজাইটি এগুলো অটোমেটিক দেখবে কন্ট্রোল হয়ে গেছে। ইভেন পরীক্ষার হলের মধ্যেও তোমার এরকম যদি ঘটনা যদি ঘটে তোমার কখনো, তুমি এখানে যেটা করবা, হঠাৎ করে তোমার মাথা গরম হয়ে গেল, তখন তুমি যে কাজটা করবা, তুমি জাস্ট শ্বাস নিবা 4 সেকেন্ড, হোল্ড করে রাখবা, আবার শ্বাস ছাড়বা, আবার হোল্ড করে রাখবা। এইটাতে 1-2 মিনিট প্র্যাকটিস করবা। যদি পরীক্ষার হলে কোনো কারণে হঠাৎ পাজল হয়ে গেছো, মাথা গরম হয়ে গেছে, কিচ্ছু মাথায় আসতেছে না, ব্ল্যাঙ্ক হয়ে গেছো, এরকম হইতে পারে ভাই, যে কারো ক্ষেত্রে এরকম হইতে পারে, আমরা জানি না কখন কার কোন বিপদ হয়। হ্যাঁ, বিপদ তো তোমার বলে কেউ আসবে না, এর হইলে তুমি এইভাবে করে নিজেকে তুমি কুল করবা। এটা কুল করার জন্য একটা টেকনিক তোমাকে শিখিয়ে দিলাম। আর তুমি এখানের মধ্যে অন্যদের সাথে কথাবার্তা না বলে তুমি দোয়া দরুদ পড়তে পারো। তুমি যা দোয়া দরুদ পারো সে দোয়া দরুদ পড়ো, তোমার নিজ ধর্ম অনুযায়ী তুমি দোয়া দরুদ পড়ো। যারা মুসলিম তারা রব্বি জিদ নির্মা পড়তে পারো। তুমি হচ্ছে যে আম, আহ, তুমি আল্লাহর কাছে দোয়া করতে পারো যে আল্লাহ পাক আমার পরীক্ষাটা সহজ করে দেন। হ্যাঁ, বা তুমি যে দোয়া দরুদ পারো তুমি সেগুলো একটু পড়ো, বা অন্য ধর্মে যারা তুমি তোমার মতো করে তুমি হচ্ছে যে পড়ো। মনে রাখবা, তোমাকে ওই 2 ঘন্টায় তুমি পরীক্ষার হলে আসো, ওটাই তোমার লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট। পৃথিবীর কোথায় কি ঘটতেছে এগুলো সব মাথা থেকে আউট। তুমি কাকে কি কথা দিয়ে আসছো, তুমি তোমার আব্বা মাকে কি কথা দিচ্ছ, তোমার বউকে কি কথা দিয়ে আসছো, সব মাথা থেকে আউট। ওই সময় তোমাকে একটা ভালো পরীক্ষা দিতে হবে, তুমি শুধু পরীক্ষার হলেই থাকবা, অন্য কোনো দিকে তুমি মনোযোগ দিবা না। ইভেন তোমার পাশের জনকে এক্সপেল করে দিছে, ওইদিকে তুমি তাকাবা না। ম্যাজিস্ট্রেট আসে জিজ্ঞেস করতেছে পরীক্ষা কেমন হতেছে তোমাদের, তুমি ওইদিকেও তাকাবা না। নতুন সুন্দরী একটা ম্যাজিস্ট্রেট আসছে, তুমি সেদিকেও তাকাবা না। তুমি তুমি ওই সময় তোমার শুধু খাতার মধ্যে থাকবা, এবং তোমার মাথায় শুধু পরীক্ষা ছাড়া অন্য কোনো কিছু থাকবে না। তাহলে এখন তুমি প্রশ্ন দিল, স্টার্ট নাও, পরীক্ষা শুরু করলা। কি করবা? প্রথমে তুমি প্রশ্ন সেট আর উত্তরপত্র সেট আছে কিনা এটা দেখবা। জাস্ট প্রশ্নের সেট আর উত্তরপত্র সেট ঠিক আছে কিনা দেখবা, যে প্রশ্নের সেট হচ্ছে এ, উত্তরপত্র সেট এ কিনা, এটা তুমি খেয়াল করলা যে একই কিনা। প্রশ্নের সেট হচ্ছে যমুনা, তোমার যমুনার মধ্যে তুমি এ সেট পাইছো, উত্তরপত্র তোমার এ সেট কিনা। যমুনা হলে সবার জন্য যমুনা হবে, মানে এ বি সি ডি এরকম যে তোমার সেট থাকে, সে প্রশ্ন সেট আর উত্তরপত্র সেট তোমার সেম কিনা তুমি দেখো একটু। সব প্রশ্ন পড়ার কোনো দরকার নাই। কে কে জানি বলছিল একবার যে সব প্রশ্ন একবার করি পড়ে ফেলেন, আর আবার সব প্রশ্ন একবার করে পড়তে 10 থেকে 15 মিনিট লাগবে, কি দরকার? আর সব প্রশ্ন একবার করে পড়লে সেই সমস্যাটা হবে, সেটা হচ্ছে হঠাৎ করে একটা প্রশ্নের মধ্যে তোমার চোখ আটকে যাবে, ওটা মাথা থেকে বেরোবে না, হাই এটার উত্তর কি, এটার উত্তর কি, হাই এটা তো পারি না, এটা পারি না। প্রশ্ন একবার পড়ার কোনো দরকার নাই, তুমি তুমি জাস্ট একটু দেখলা ছেঁড়াফাটা আছে কিনা আর কোড নাম্বার মিলে আছে কিনা, শুধু এতটুকু। এখন কি দিয়ে শুরু করবা? এইটা ভাই পার্সোনাল একটা ব্যাপার, একজন এক এক কিছু দিয়ে শুরু করবে। তুমি ম্যাথ ছাড়া যে কোনো কিছু দিয়ে শুরু করতে পারো, তুমি সিরিয়ালি যেতে পারো, তুমি সিরিয়াল ছাড়াও যেতে পারো। আমি নিজে সিরিয়ালি গেছি, আমার মনে হচ্ছিল সিরিয়ালি গেলে কাউন্ট করতে সুবিধা, মানে 1 2 3 4 5 6 করে গেছি, তো ম্যাথ আগে করি নাই। তাহলে তুমি যে কোনো কিছু দিয়ে শুরু করতে পারো, তুমি সিরিয়ালি শুরু করতে পারো, তুমি নন সিরিয়ালি শুরু করতে পারো, তবে আগে ম্যাথ করবা না। তাহলে ম্যাথ বাদ দিয়ে তুমি কি করবা? তুমি ম্যাথ ছাড়া যে কোনো কিছু দিয়ে তুমি শুরু করতে পারো। তুমি একদম সিরিয়ালি 1 2 3 4, ধরো একের মধ্যে ইংরেজি আছে, ইংরেজি দিয়ে শুরু করতে পারো, 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে তুমি যাইতে পারো। তবে এই ক্ষেত্রে যারা সবকিছুতে বেশি প্যানিক করে, সবকিছুতে বেশি টেনশন করে, ওদের জন্য আমি বলছি যে জিকে দিয়ে শুরু করলে একটু ইজি লাগবে। কারণ জিকেতে চিন্তা করার কিছু নাই, জিকেতে ভাবনার কিছু নাই। প্রশ্ন পড়ছি, উত্তর পারলে পারছে, না পারলে নাই, ভাবনা চিন্তার কিছু নাই। এই জন্য যারা বেশি প্যানিক করো, যাদের খুব নার্ভাস লাগে, তুমি জিকে দিয়ে শুরু করতে পারো। যা শুরুতেই তুমি একটু জিকে প্রশ্ন বললা, তুমি উত্তর পারলে পারছো, না পারলে নাই। এটা হচ্ছে যারা বেশি প্যানিক করে, নাহলে তুমি সিরিয়ালি 1 2 3 4 5 6 7 8 করে তুমি যাইতে পারো। এখন আসে খুব গুরুত্বপূর্ণ যে তুমি নেগেটিভ মার্ক অ্যাভয়েড করবা কিভাবে। মনে রাখবো, পরীক্ষার সময় তুমি তো অনেক পড়াশোনা করছো, তুমি অনেক স্কোর পাইছো, কিন্তু নেগেটিভ মার্কের খড়গে পড়ে তুমি বাদ হয়ে যেতে পারো। তা নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করার জন্য তুমি যে কাজটা করবে, দেখো এখানে আমি কি করতেছি, এগুলোর প্রশ্নপত্র, প্রশ্নটা তুমি রাখলে এখানের মধ্যে। তাহলে আমি ধরলাম তুমি সিরিয়ালি শুরু করছো, যে 1 2 3 করে তুমি যাবা। এক নম্বর প্রশ্ন পড়ছি, এক নম্বর প্রশ্ন উত্তর হলো ধরলাম ক, ক পারছি, 2 পারে নাই, 3 পারে নাই, মানে তুমি শুধু প্রশ্নটা পড়বা, দেখো তো তুমি পারো না, বাদ। 3 পারে না, 4 পারে না, 5 পারে না, 6 পারে না। মনে রাখবা, তোমার টার্গেট হচ্ছে তুমি 150টা কোশ্চেন যদি তুমি পারো, সেখানে 15টা তোমার ভুল হবে। 150টা কোশ্চেন যদি তুমি যদি পারো, 15টা ভুল হবে, সেখানে কনফার্ম হয়ে দেখাছো 150টা, সেখানে 15টা ভুল হবে। তাহলে 150টা কোশ্চেন যদি তুমি পারো এবং 15টা যদি তুমি ভুলও যদি হয়, তাহলে 7.5 তোমার নেগেটিভ। তাও তুমি প্রিলিতে তুমি টিকবা। এখন তুমি 150টা ধরলাম তুমি হচ্ছে যে পারছো, 50টা পারো নাই। এখন যে 50টা পারো নাই, হইতে পারে টানা 10টা তুমি পারো নাই। আবার এরকম হইতে পারে যে এখানে 2টা পারো নাই, এখানে 3টা পারো নাই, ওখানে 2টা পারো নাই, এরকম হইতে পারে। আবার টানা 10টা পারো নাই, এটাও হইতে পারে।
এখন অনেক স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয়, সে টানা 5টা পারে নাই, ওর হাত পা কাঁপতে থাকে যে টানা 5টা পারে নাই, হাই হাই কি হবে। আর ভাই তুমি টানা 5টা পারো না, তুমি একটু পর টানা 15টা পারবা, তুমি তুমি টেনশন কেন করতেছো? আর তুমি যদি না পারো, আরো অনেকে নিশ্চয় পারে নাই। কোশ্চেন যদি কঠিন হয়, সবার জন্য কঠিন, তাহলে টানা 5টা পারে নাই, টেনশন করার কোনো প্রয়োজন না, কারণ তুমি জানো তুমি 50টা কোশ্চেন হতে তুমি পারবা না। তো সেটা টানা হইতে পারে, সেটা আবার এখানে মাঝখান মাঝখান থেকে হইতে পারে। তো তুমি কি করবা? ধরো তুমি 5 নাম্বার পারি, হ্যাঁ 5 নাম্বার দাগাইলা, 6 নাম্বার পারি না, 7 পারি না, 8 পারি, 8 দাগাই ফেললা, হ্যাঁ 8 8 ক দাগাই ফেললাম, 9 পারি না, 10 10 খ, হ্যাঁ 10 খ, 10 খ তুমি খ দাগাই ফেললে হবে, হ্যাঁ। গোলাটা একসাথে ভরাট করি ফেলো, অনেকে জাস্ট ডট দিয়ে গোলা ভরাট করে না, গোলা একসাথে ভরাট করে ফেলো তুমি, আবার টাইম লাগাবে কেন? 11 11, হ্যাঁ 11 খ, 11 খ তুমি একসাথে আগে ফেলে, 11 খ। 12 পারি না, 13 13 ক। 14 চিন্তা করলে মনে হচ্ছে পারবো, অনেক চিন্তা করা লাগবে। 14 তুমি গোল্লা দিয়ে চলে যাও। কেন গোল্লা দিবা? যাতে পরবর্তীতে তুমি এসে দেখতে পারো যে তোমার কতগুলো গোল্লা পড়ছে, কতগুলো তুমি চিন্তা ভাবনা করা লাগবে। 15 পারি না, 16 16 ক পারি, 17 খ পারি, 18 পারি। তুমি শুধু পারো আর পারো না, পারলে গোল্লাটা ভরাট করবা, না পারলে স্কিপ করে চলে যাবা। যেটা চিন্তা করা লাগবে সেটা গোল্লা দিয়ে তুমি চলে যাও। আহ আসলা 22 নাম্বার, সানি সরকার 9। তার কারণ এটা কোনটা হবে, তুমি দুটো অপশনের মধ্যে তুমি কনফিউজ হয়ে গেছো। দুটো অপশনে কনফিউজ হলে সেটা একটা তুমি গোল্লা দিয়ে রাখো, যে তুমি দুটো অপশনে কনফিউজ, যে পরবর্তীতে কনফিউশনটা তুমি সলভ করবা। এইভাবে শুরু থেকে শুধুমাত্র পারি আর পারি না, পারি আর পারি না, পারি আর পারি না, একটু কনফিউজ, একটু কনফিউজ হলে গোল্লা দিয়ে তুমি চলে যাও। কেন গোল্লা দিবা? নালে পরবর্তীতে তুমি আর খুঁজে পাবা না। এইভাবে তুমি একটা টি-20 মতো করে একদম এক থেকে শুরু করে ম্যাথ বাদ দিয়া 200 নম্বর প্রশ্ন পর্যন্ত দাগাই ফেলবা, ম্যাথ বাদ দিয়া, ম্যাথ বাদ দিয়ে একদম এক থেকে শুরু করে তুমি 200 নম্বর পর্যন্ত শুধু টি-20 মতো যেগুলো কনফার্ম পারছো সেগুলো দাগাই ফেলছো। বাকিগুলো তোমার মধ্যে কনফিউশন গুলো তুমি গোল্লা দিয়ে ফেলছো। ম্যাথের কথা এখনো কিছু বলি নাই। এখন ম্যাথ নিয়ে তুমি কি করবা? ম্যাথ হচ্ছে, এটার দু রকমের মত আছে। কেউ বলে ম্যাথ মাঝখানে করতে, কেউ বলে ম্যাথ শেষে করতে। এটা এক একজনের সিস্টেম এক এক রকমের, হ্যাঁ। ম্যাথ প্রথম করলে মহাভারত অশুদ্ধ হবে এরকম না। ম্যাথ প্রথম করে আমি অনেকে পাস করতে দেখছি, তারা হলো সুপার ব্রিলিয়ান্ট, হ্যাঁ। যারা ম্যাথ প্রথম করে পাস করছে এরা সুপার ব্রিলিয়ান্ট, এরা অন্য লেভেলের মানুষেরা, এরা হচ্ছে তোমার মানে মুনি ঋষি পর্যায়ের লোক। তুমি ম্যাথ হয় শেষে করবা, নাহলে তুমি মাঝখানে করবা। যদি শেষে করো ম্যাথ, তাহলে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে সব কিছু তুমি শেষ করে ফেলবা, যাতে ম্যাথের জন্য, ম্যাথ মেন্টালের জন্য তোমার একদম পিওর 45 মিনিট যাতে থাকে। যদি ম্যাথ শেষে করতে চাও, 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে তোমার যা যা করা দরকার বাকি 170-এর মধ্যে তুমি সব শেষ করে ফেলবা। 45 মিনিট শুধুমাত্র ম্যাথ মেন্টালের জন্য তুমি রাখবা। আর যদি ম্যাথ তুমি মাঝখানে করতে চাও, তাহলে যেটা করবা, প্রথম তুমি 40 থেকে 45 মিনিট তুমি কি করলা, শুধু পারি আর পারি না, পারি পারি না, পারি পারি না, পারলে সাথে সাথে গোল্লা ভরাট, না পারলে স্কিপ, বা কনফিউশন লাগলে গোল্লা। তাহলে এইভাবেই তুমি একটা ঝড়ো গতিতে তুমি আগাবা। যে প্রশ্নগুলো চিন্তা করতে হবে এই মুহূর্তে পারতেছি না, সেগুলো তুমি একটা বড় গোল্লা দিবা। কেন গোল্লা দিবা? যাতে পরে এসে খুঁজতে তোমার না হয়, তুমি ইজিলি যাতে দেখে ফেলতে পারো। তা ম্যাথ করবা কখন? মাঝখানে অথবা শেষে। মাঝখানে যদি করো, প্রথম 45 মিনিট এরকম টি-20, পারি পারে না, পারি পারে না, পারি পারে না, পারলে গোল্লা, না পারলে বাদ, পারলে গোল্লা, না পারলে বাদ। আচ্ছা পরীক্ষার হলে একটু চুলকাইলা, মাথা চুলকালা, ইসরে আহারে উফ, চিন্তা করলে কি লাভ হবে? চিন্তা করা মানে শয়তানে তোমাকে গুতাচ্ছে, শয়তানে কোথাও একটা চিন্তা কর, এই তুই একটা চিন্তা কর, আরে বেটা চিন্তা কর, পারবি। আরে চিন্তা করলে তুমি কেমনে পারবা? পরীক্ষার হল কি চিন্তা করার জায়গা? এটা চিন্তা করার জায়গা না। এটা তুমি পারছো গোল্লা ভরাট, পারো নাই বাদ, পারো নাই বাদ, যেটা মনে হচ্ছে কনফিউশন সেটা গোল্লা দিয়ে তুমি চলে যাবা। শয়তান তোমাকে বারবার বলবে এই যাস না যাস না, বিভিন্ন প্রশ্ন আছে, কঠিন প্রশ্ন তোমাকে ডাকবে, এ বস আমার দিকে একটু সময় দেন, আমার দিকে একটু সময় দেন, পারবেন পারবেন, আমি জানি আপনি পারবেন, একটু সময় দেন। বুঝবে এটা শয়তান তোমাকে এই কাজটা করতেছে। সুতরাং শয়তানের কথা তুমি শুনবা না। যতই প্রশ্ন তোমাকে বলুক আমাকে নিয়ে একটু চিন্তা করেন, তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করবে না, কারণ তুমি তো পারো না, চিন্তা করে লাভ কি তোমার? সুতরাং এক্সাম হল কোনোভাবে চিন্তা করার জায়গা না। তুমি পারলে গোল্লা ভরাট করবা, না পারলে স্কিপ, পারলে ভরাট করবা, না পারলে স্কিপ, যেটা কনফিউশন সেটা গোল্লা দিয়ে তুমি চলে যাবা। এইভাবে প্রথম 45 মিনিট তুমি টি-20 গেম খেলবা। প্রথম 45 মিনিটে কেউ 90টা পারবে, কেউ 100টা পারবে, কেউ 110টা পারবে, কেউ 70টা পারবে, এটা তার প্রস্তুতির উপর নির্ভর করবে। এরপরে 40 মিনিট তুমি ম্যাথ মেন্টালের জন্য রাখতে পারো, 1 সেকেন্ডও বেশি না। 40 মিনিটের মধ্যে ম্যাথ মেন্টাল তুমি করলা, তাহলে হয়ে গেল তোমার মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের মতো। এরপরের 25 মিনিট তুমি আবার টি-20 খেলা শুরু করবা। তাহলে প্রথম 45 মিনিট তুমি একদম টি-20-তে তুমি 70 80 90 100 110টার মতো গোল ওভার তুমি করে ফেলছো। এরপর 40 মিনিট তুমি হচ্ছে যে ম্যাথ মেন্টাল দাগাইলা। তারপরে 25 মিনিট আইসা
আবার তুমি এটা টি-20 খেলে দিলা, বাকি যেগুলো ছিল আর কি তোমার, সেগুলো এবার তুমি দাগাই ফেললা। দেখবা এরপরেও তোমার 10 মিনিট থেকে যাবে। ও 10 মিনিট যেগুলো তোমার মধ্যে কনফিউশন ক্রিয়েট করছিল, যে তুমি চিন্তা করতেছিলে কি হইতে পারে, কি হইতে পারে, কি হইতে পারে, এইবার যতগুলো গোলার মধ্যে তুমি কনফিউশন তোমার ছিল, এই গোলাগুলোর দিকে একটু মনোযোগ দাও। এবার এগুলোর মধ্যে তুমি দেখো এগুলোর মধ্যে কিছু নাম্বার তুমি এখান থেকে বের করতে পারো কিনা। এটা হচ্ছে ম্যাথ যদি তুমি মাঝখানে করো। আর যারা ম্যাথ মেন্টাল শেষে করবা, তুমি যেটা করবা, তুমি প্রথম 1 ঘন্টায় মোটামুটি তুমি টি-20 করে দিয়ে, মোটামুটি তুমি যা যা তুমি পারো, একদম যা যা পারো প্রথম 1 ঘন্টা তুমি সেগুলো শেষ করে ফেলবা। এরপরে 15 মিনিট কনফিউশনের জন্য সময় দিলা, 1 ঘন্টা 15 মিনিটে সব ডান। শেষ 45 মিনিট তুমি এবার চিন্তাবিহীন তুমি ম্যাথ মেন্টাল তুমি করতে পারো। এখন এটা আমি জাস্ট দুটো সিস্টেম বললাম, যে ম্যাথ যদি তুমি শেষও করতে চাও তাহলে 1 ঘন্টা 15 মিনিটে সব শেষ করতে হবে, তারপরে তুমি 45 মিনিট তুমি ম্যাথ মেন্টাল করলা। অথবা তুমি প্রথম 45 মিনিট টি-20, মাঝখানে ম্যাথ মেন্টাল, আবার শেষে দেখে টি-20। এখন তোমার যেমনে ভালো লাগে তুমি এমনে করো। তবে আমি সাজেশন দিব তোমাকে, তুমি শুরুতে ম্যাথ মেন্টাল করিও না। শুরুতে ম্যাথ মেন্টাল করলে তোমাকে অনেক মুনি ঋষি পর্যায়ের লোক হইতে হবে, মানে অনেক তোমাকে সুপার ব্রিলিয়েন্ট হইতে হবে। নাহলে প্রথমে ম্যাথ মেন্টাল করতে গিয়ে তুমি অনেক কিছু ব্যাস লাগাই ফেলবা। এই জন্য আমি নিষেধ করি প্রথমে ম্যাথ মেন্টাল করার জন্য। আশা করি প্ল্যানটা বুঝতে পারছো। এখন অনেকে যেটা বলে যে ভাই কনফিউশন প্রশ্ন কি দাগাবো, বা কখন দাগাবো, বা কয়টা দাগাবো। দেখো যে এই কনফিউশন কয়টাতে লাগবে ডিপেন্ড করবে তোমার রিভিশনের লেভেলের উপরে। যাদের রিভিশন কম হয়েছে ওদের বেশি কনফিউশন লাগবে। এখন এরকম প্রশ্ন থাকবে হয়তো সব মিলায়া তোমার হচ্ছে যে 15 থেকে 20টা, এর বেশি তো কনফিউজিং থাকার কথা না। হ্যাঁ, অনেকে নাকি 30-40টা কনফিউশন থাকে। তো ওদের ক্ষেত্রে আমি একটা ব্যাপার বলি, যে একবার তোমার এক জ্যোতিষী বলছিল যে আপনার যদি ডান হাত যদি চুলকায় তাহলে হচ্ছে যে আপনার অনেক টাকা আসবে। তো এক লোক বলল আমার তো বাম হাতও চুলকায়, কয় তাইলে আপনার টাকার সাথে আপনার আরো সোনাদানা আরো অনেক কিছু আসবে। তো একজন বললো যে আমার তো হাত পা চারোটা চুলকায়, তাহলে আপনাকে খাদ্য ডাক্তার দেখাইতে হবে। তো এখন যার তোমার 15-20টার মধ্যে কনফিউশন, তার মানে ও ঠিক আছে, ওর প্রস্তুতি নিছে এবং ওর কিছু কিছুটা কনফিউশন হবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এখন 40-50টা কোশ্চেনে কনফিউশন, এটা মানে তো ও আসলে ঠিক মতো পড়ে নাই। হ্যাঁ, ও ঠিক মতো পড়াশোনা করে নাই, এই জন্য 40-50টা কোশ্চেন কনফিউশন হচ্ছে। সেক্ষেত্রে ওর আসলে প্রিলি টেকার তোমার চান্স আসলে খুবই কম। যে এত বেশি কোশ্চেন কনফিউশন হলে কেন থাকবে, সবই কনফিউশন, সেক্ষেত্রে সে ঠিক মতো পড়াশোনা করে নাই। যারা মোটামুটি পড়াশোনা করছে ওদের 15 থেকে 20টা, আচ্ছা আর একটু বেশি ধরলাম 25টা কোশ্চেনে কনফিউশন হওয়ার কথা, আর একটু বাড়াই ধরলাম আমি, এর বেশি তো হওয়ার কথা না। কনফিউশন মানে আমি বুঝাচ্ছি যে তুমি দুটো অপশনের মধ্যে আটকাই গেছো, যে অপশন ক আর অপশন গ, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তুমি এরকম মনে করতেছো। এরকম কোশ্চেন থাকবে তোমার হয়তো 15টা 20টা বা সর্বোচ্চ 25টা, এর বেশি হওয়ার কথা না। এই কনফিউশন হলো প্রশ্নগুলো তুমি যদি দাগাও, ধরলাম তুমি 20টা এরকম দাগাইছো, যে তুমি কোনোভাবেই বুঝতে পারতেছো না, যে তুমি একটা দুটো অপশনের মধ্যে তুমি একদম পাজল হয়ে গেছো যে দুটার একটা হবে, তুমি এরকম 20টা যদি তুমি দাগাও, দেখবে সেখানে তো 8টা তোমার কারেক্ট হয়ে গেছে। 8টা কারেক্ট হয়েছে আর 12টা ভুল হয়েছে তোমার। 12টা ভুলের জন্য 6 নাম্বার মাইনাস। তাও তোমার +2 তো তোমার বেশি হবে, 1 নাম্বার হলে বেশি তুমি পাইবা। অপরদিকে এরকম যদি হয় যে কনফিউশন না, তুমি টোটালি পারোই না, ধরো তুমি হচ্ছে এরকম তুমি 30টা কোশ্চেন তুমি একদম পারোই না, তুমি হুদাই তুমি দাগাইতে গেছো, তুমি চিন্তা করছো আমার তো বেশি দাগানো হয় নাই, 130টার মতো দাগানো হয়েছে, তো একটা কাম করি আন্দাজে আরো 40টা দাগাই দেই। তুমি আন্দাজে যদি 40টা তুমি দাগাইতে যদি যাও, সেখান থেকে তোমার 10টা কারেক্ট হইতে পারে, কিন্তু 30টা ভুল হবে। 30টা ভুলের জন্য 15 নাম্বার কাটা, দিন শেষে তোমার 5 নাম্বার নেগেটিভ। তার মানে কমপ্লিট আন্দাজে একটা তুমি দাগাবা না, তুমি শুধুমাত্র যেগুলো তুমি কনফার্ম পারো সেগুলো দেখাবা। আর যেখানে দুটো অপশনের মধ্যে তুমি আটকায় গেছো, যে দুটো অপশনের মধ্যে যে এই দুটার মধ্যে যে কোনো একটা হবে এরকম মনে হচ্ছে, এরকম কনফিউজিং, তুমি যদি 15-20টা দাগাও সেখানে তোমার 7-8টা কারেক্ট হবে, বাকিগুলো ভুল হবে। কিন্তু ওই ভুলগুলো বাদ দিয়ে হলেও তোমার 1-2 নাম্বার হলেও তোমার বেশি থাকবে। এখন ভাই আমি কয়টা দাগাবো, এই কোশ্চেনটা খুবই ভেগ কোশ্চেন। কারণ তুমি কতগুলো পারো সেটা আমি কিভাবে বলবো, তুমি হয়তো 120টা পারো, 130টা পারো, যতগুলো পারো অতগুলো তুমি দাগাবা, বা 180টা পারো তাহলে 180টা তুমি দাগাবা, যতগুলো পারো অতগুলো দাগাবা। আর যেগুলোর মধ্যে দুটো অপশন আসে কনফিউজড সেগুলো দাগাবা, কিন্তু আন্দাজে একটাও না। আমার ভাই 100টা আমি পারছি, তাহলে একটা কাম করি বাকি সবগুলো গোলা ভরট করে দিই। আর ভাই তুমি সবগুলো গোলা কেন ভরট করবা, তুমি তো ওখানে তোমার উল্টো নেগেটিভ হয়ে যাবে, তোমার তোমার তো লাভ তো হবেই না, একটা বড় লাভ হবে না তোমার। সুতরাং আন্দাজে তুমি একটাও দাগাবা না। তাহলে কয়টা গোল্লা ভরাট করব, এই কোশ্চেনের কোনো উত্তর হয় না। তুমি যতগুলা পারছো, তুমি যতগুলা পারছো অতগুলো প্লাস যে কোশ্চেনগুলোতে আইসা তুমি 50-50 আটকায় গেছো,
শুধু সেগুলো ভরাট করবা। এখন কারো 170টা, কারো 180টা, কারো 150টা, কারো 140টা, এইটা নির্দিষ্ট করে বলা যাবে না। এখন আমরা আহ, এতদিন পর্যন্ত আমরা যতগুলো প্রিলি দেখছি, সেখানে কোনো প্রিলিতেই 125-এর উপরে যায় নাই কাটমার্ক। হ্যাঁ, এখন ধরলাম তুমি কনফার্ম 130টা তুমি পারছো, তুমি আরো পারো, তুমি কি দেখাবা না? অবশ্যই তুমি দেখাবা। ধরলাম তুমি 150টা একদম কনফার্ম তুমি, কিন্তু আরো 20টা তুমি পারো, তুমি তা দেখাবা না? তুমি তো অবশ্যই দেখাবা। তুমি পারলে কেন দেখাবা না? তুমি পারলে তুমি অবশ্যই দেখাবা। আর একটা বিষয় মনে রাখবা, তুমি 150টা কনফার্ম দাগাইলেও সেখানেও তোমার 15টা ভুল হবে। সেই 15টা ভুলের জন্য 7.5 তোমার নেগেটিভ। ওভারঅল তুমি কিন্তু পাস করবা। তাহলে এই কোশ্চেন আনসারটা হচ্ছে, তুমি যতগুলো পারো অতগুলোই তুমি দাগাবা। তুমি কয়টা পারো সেটা তো আমরা আমরা বলতে পারবো না। অতগুলোর প্লাস তোমার মধ্যে যেগুলো 50-50 কনফিউশন সেগুলো দাগাবা, কিন্তু আন্দাজে একটাও না। তো পরীক্ষার হলে কিছু জিনিস তুমি অ্যাভয়েড করবা। তার মধ্যে একটা হচ্ছে নো সাইড টক। তুমি কোনো কথাই বলবা না, তুমি একদম বোবার ভাব ধরবা, তুমি কিচ্ছু পারো না, তুমি একদম বোবার মধ্যে তুমি চোখ বন্ধ করে তুমি থাকবা, কারোর সাথে কোনো কথাই বলবা না, তুমি কথা বলতে জানোই না, তুমি কোনো তাকাতাকি করবা না, কোনো কথা বলবা না। তুমি পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট আসছে, তুমি তাকাবাই না, তুমি তোমার পরীক্ষাটা দিবা, তোমার মনোযোগে বিঘ্ন ঘটে এই ধরনের কোনো কাজকর্ম তুমি করবা না। পাশ থেকে তোমাকে যত সুন্দরী আপু ডাকুক না কেন, তুমি কোনো রেসপন্স করবা না, তুমি তোমার পরীক্ষাটা সুন্দর মতো তুমি দিয়ে ফেলবা। আর ইউজ ওয়াশরুম বিফোর এক্সাম, কারণ এক্সাম হলে ঢুকে আবার তুমি ওয়াশরুম আসার জন্য 10 মিনিট তুমি ব্যয় করলা, এটা তোমার অনেক লস হয়ে যাবে। কোনো প্রয়োজন নাই, তুমি ওয়াশরুম টাশরুম ঠিকঠাক করে তারপর তুমি এক্সাম দিতে ঢুকবা। আর পরীক্ষার আগে একদিন বাকি, এরপরে তোমরা আমার ওয়েবিনারে জয়েন করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আলোচনাটা শোনার জন্য।